জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা 90-এর দশকে বা 2000-এর দশকে বেড়ে উঠেছি তাদের সম্ভবত এটা মনে থাকবে যে ভারতে একটা সময় ছিল যখন সন্ত্রাসবাদীরা প্রায়শই ভারতের ওপরে হামলা করত। মানুষ বাজারে যেতে ভয় পেত, স্টেশনে যেতে ভয় পেত, এমনকি এয়ারপোর্টের মতো সুরক্ষা বলয়ে যেতেও ভয় পেত। এই বুঝি সন্ত্রাসবাদী হামলা হয়ে গেল। কিন্তু 2013-14 সালের পর থেকে ভারতের সন্ত্রাসবাদী হামলা অবিশ্বাস্য রকমের কমে গেছে। আপনারা মানবেন নিশ্চয়ই যে আজকের ভারতের শহরগুলো আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। অবশ্য শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে ভারত এই সন্ত্রাসবাদীদের তাদের ঘরে ঢুকে মেরে পর্যন্ত চলে আসছে। এখন অনেকেই এর কৃতিত্ব বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন বটে, কিন্তু আসল কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই কাজের দায়িত্ব ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালকে দিয়েছেন। দেখুন, ভারতের জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এমনিতেই খুব জটিল। ভারতকে ঘিরে রেখেছে দুটি শত্রু দেশ, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, এবং এর পাশাপাশি রয়েছে বাংলাদেশ, যেখানে দিন দিন একের পর এক সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু গোকুলে বেড়ে উঠছে। এরকম একটা বিপজ্জনক এবং জটিল এলাকায় ভারতের মতো দেশকে রক্ষা করে তার নাগরিকদের নিরাপদ রাখাটা কিন্তু খুবই বড় এবং কঠিন একটা দায়িত্ব। এখন লাখ টাকার প্রশ্ন হলো যে এত বড় একটা দায়িত্ব বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন অজিত দোভালের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন? তবে অজিত দোভালের এই দক্ষতা এবং সফলতা বুঝতে গেলে তার ব্যাকগ্রাউন্ড এবং অন্যান্য সাফল্য এবং ব্যর্থতাগুলোকে কিন্তু আমাদের বিশদে জানা প্রয়োজন। তো চলুন শুরু থেকে শুরু করি। অজিত দোভালের জন্ম 1945 সালের 20 জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি গারোয়ালের একটা ছোট্ট গ্রামে। তার বাবা মেজর জি.এন. দোভাল ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সম্মানিত অফিসার এবং মা ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.এন. বহুগুণার কাজিন বা বোন। দোভাল তার স্কুল জীবন সম্পন্ন করেন রাজস্থানের আজমেরে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারি বোর্ডিং স্কুলে। অজিত দোভাল কিন্তু বরাবরই পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন, তাই 1967 সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করার পরে 1968 সালে মাত্র 22 বছর বয়সে প্রথমবারেই তিনি ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আইপিএস প্রশিক্ষণ গ্রহণ করার পরে কেরালার কোট্টায়াম জেলায় সহকারী পুলিশ সুপার বা এসপি হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এখানে বলে রাখা দরকার যে তার যোগদানের 2-3 বছরের মধ্যেই 1971 সালের 29শে ডিসেম্বর কেরালায় একটা ভয়াবহ দাঙ্গা শুরু হয়। স্টেশন আর ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছিল, তখন দোকানে দোকানে আগুন দিচ্ছিল, লুটতরাজ চালাচ্ছিল। অবস্থাটা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছিল। সেই সময় কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ প্রচন্ড চাপের মধ্যে পড়ে গেছিলেন। সিনিয়র অফিসারদের পরামর্শে কে করুণাকরণ অজিত দোভালের উপরে এই দাঙ্গা থামানোর দায়িত্ব অর্পণ করেন এবং 1972 সালের 2রা জানুয়ারি নির্দেশ পেয়েই অজিত দোভাল ওই সংঘর্ষপূর্ণ এলাকায় এসে পৌঁছন। দোভাল সরাসরি শক্তি প্রয়োগের পরিবর্তে খবরি গোয়েন্দা পদ্ধতি ব্যবহার করেন এবং পুরো জায়গায় পুলিশ মোতায়েন করার পরিবর্তে যে পয়েন্টগুলো থেকে দাঙ্গার পরিকল্পনা এবং দাঙ্গা পরিচালনা করা হচ্ছিল সেই এলাকাগুলোতে ভারী পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেন। তারপর তিনি উভয় পক্ষের মাস্টারমাইন্ড লিডারদেরকে চিহ্নিত করেন যারা এই দাঙ্গার নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেন। আলোচনার মাধ্যমে ডোভাল বুঝতে পারেন যে লুটপাটের কারণে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য তিনি উভয় পক্ষের লুট হওয়া সম্পত্তি উদ্ধার করে সেগুলোকে যার যার সম্পত্তি তার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই পদক্ষেপে মানুষের ক্ষোভ প্রশমিত হয় এবং কয়েকদিন ধরে চলতে থাকা দাঙ্গা মাত্র 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়। এই ঘটনায় দোভালের শুধু কেরালায় নয়, পুরো দেশে কিন্তু পরিচিত হয়ে ওঠে এবং দিল্লিতে তার এই কৃতিত্ব নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি যে অজিত দোভাল যখন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে কাজ করছেন অথবা পরে যখন তিনি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সার্ভিসে কাজ করবেন, একটা বেসিক সিদ্ধান্তে তিনি সারা জীবন কিন্তু অটল থেকেছেন, আর সেটা হলো যে কোনো উপায়ে মানুষের মৃত্যু আটকানো, সেটা দাঙ্গা থামিয়ে হোক বা যুদ্ধ না করে। একটু আগে যে আলোচনাটা আমরা করলাম সেখান থেকে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে দাঙ্গায় মানুষের প্রাণ যাতে না যায় সেটা আটকানোই কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি ছিল। কিন্তু এমন কেন? কারণ আমাদের ভারতীয় পরিবারের কাঠামোটাই এমন যে এখানে একজন ব্যক্তি উপার্জন করেন এবং পুরো পরিবার আর্থিকভাবে তার ওপরে নির্ভরশীল থাকেন। আর তাই যদি কোনো কারণে সেই একমাত্র উপার্জনশীল ব্যক্তিটার কিছু হয়ে যায় তাহলে পুরো পরিবারটাই কিন্তু আর্থিক কষ্টের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে আপনিও যদি আমার মতো পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হন এবং অবশ্যই একজন দায়িত্ববান মানুষ হন, তবে আমারই মতো কিন্তু আপনিও আপনার পরিবারের আর্থিক সুরক্ষার প্রস্তুতি এখন থেকেই নেবেন। আর এজন্যই চাইলে আপনি এখনই একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখতে পারেন। যদি আপনি কোনো টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান না করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন, কারণ টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আর্লি বার্ডের সুবিধা থাকে। মানে আপনি যদি কম বয়সে টার্ম ইন্স্যুরেন্স নেন তবে
তবে আপনার বয়স এবং স্বাস্থ্যের কারণে আপনার প্রিমিয়াম কিন্তু অনেক কম হবে। আর যত বেশি সময় অপেক্ষা করবেন আপনার প্রিমিয়ামও কিন্তু তত বেশি হবে। আর আজকের দিনে এই টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার বিষয়টা এতটাই সহজ এবং সাশ্রয়কর যে মাসে মাত্র 600 থেকে 700 টাকায় আপনি 2 কোটি টাকার মতো টার্ম ইন্স্যুরেন্সের কভার পেয়ে যাবেন। আর ভবিষ্যতে যদি আপনার সঙ্গে কিছু হয় তাহলে এই 2 কোটি টাকা আপনার পরিবার পাবে। আপনি চাইলে পরে এই টার্মের কভারটা 2 কোটি থেকে 20 কোটি পর্যন্ত বাড়িয়ে নিতেই পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম অনেকগুলো পলিসি পেয়ে যাবেন যেখানে 51 প্লাস আলাদা আলাদা কোম্পানির বিভিন্ন ধরনের টার্ম ইন্স্যুরেন্স পলিসি রয়েছে। এখানে আপনি 24/7 হেল্পলাইনও পাবেন, আর সাথে আপনাকে একজন ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারও দেওয়া হবে যিনি আপনাকে পলিসি বেছে দিতে হেল্প করবেন আর কোনো ডাউট থাকলে সেটাও সলভ করে দেবে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পলিসি নিলে আপনি আপ টু 10% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। তাই আপনিও যদি আমার মতো টার্ম ইন্স্যুরেন্স নিতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করে চেক আউট করতে পারেন। সো ইটস মাই সাজেশন, আপনার পরিবারের ভবিষ্যতের সুরক্ষার কথা ভেবে আজই একটা টার্ম ইন্স্যুরেন্স নিন। তো চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। যেটা বলছিলাম, যদিও তিনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে জয়েন করেছিলেন তবু তার অসাধারণ পারফরমেন্সের জন্য তাকে গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হয়। আর এই গোয়েন্দা বিভাগে নিয়োগটাই কিন্তু অজিত দোভালের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেই সময়ে ভারতে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এবং প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কয়েক মাসের মধ্যেই মানে 1972 সালের মাঝামাঝি সময়ে অজিত দোভালকে কেরালা থেকে দিল্লিতে ডেকে পাঠান তিনি এবং তাকে সরাসরি ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবির অপারেশন উইংসের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এই সময় থেকেই অজিত দোভাল গুপ্তচর বৃত্তির জগতে প্রবেশ করেন। আর এই একই বছরে তিনি অবশ্য বিবাহ বন্ধনে আবদ্ধও হন। যাই হোক, এই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মিজোরামের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তখন মিজোরাম কিন্তু আলাদা রাজ্য হিসাবে গঠিত হয়নি, মিজোরাম তখনও আসামের অংশ ছিল। ওই সময় মিজোরাম একটা ভয়াবহ খরার কবলে পড়ে। আর এই অবস্থায় স্থানীয় জনগণ সরকারের কাছ থেকে পরিবার পিছু 1.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। খুব স্বাভাবিকভাবে এই টাকাটা দেওয়া পসিবল ছিল না। তার ফলে লাল ড্যাঙ্গা নামক এক ব্যক্তি মিজো ন্যাশনাল ফ্যামিন ফান্ড নামে একটা সংগঠন গঠন করেন। পরে অবশ্য এই অর্গানাইজেশনটা মিজো ন্যাশনাল ফ্রন্ট নামে বেশি পরিচিতি লাভ করে। লাল ড্যাঙ্গা মিজো জনগণের সমস্যাগুলো নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। যেমন এই সময়ে আসামে একটা আইন চালু হয়েছিল যেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র আসামি ভাষায় দক্ষ ব্যক্তিরাই আসামে সরকারি চাকরি পাবে। এই আইনের বিরুদ্ধে লাল ড্যাঙ্গার নেতৃত্বে MNF সরকার বিরোধী আন্দোলন শুরু করে, যেটা সাধারণ নিজ মানুষের কাছ থেকে কিন্তু বিরাট সমর্থন লাভ করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আসাম রাইফেলসের 2টো ব্যাটালিয়ন যেখানে মিজো জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ ছিল সেই ব্যাটালিয়নকে আসাম সরকার বাতিল করে দেয়। এই 2 ব্যাটালিয়নের সৈনিকরা চাকরি হারিয়ে ক্ষুব্ধ হয়ে তাদের নিজের নিজের এলাকায় ফিরে আসেন। আর তাদের মধ্যে 7 জন কমান্ডো ছিলেন যারা লাল ডেঙ্গার সঙ্গে যুক্ত হয়ে সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর এর ফলে লাল ড্যাঙ্গা এবং তার সংগঠন MNF আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করে। তারা মিজোরামকে আসাম থেকে আলাদা করার দাবি জানায়। এমনকি তারা BSF এর ক্যাম্পগুলোতে হামলা চালায়, ভারতের পতাকাকে সরিয়ে নিজেদের নিজস্ব পতাকা স্থাপন করে এবং মিজোরামকে একটা স্বাধীন দেশ হিসেবেও ঘোষণা করে। আর এরকম একটা পরিস্থিতিতে সেই সময় ভারত সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্থানীয় জনগণের সমর্থন ফিরে পাওয়া। কারণ যদি সরকার তখন মিলিটারি পদক্ষেপ নিত তবে পরিস্থিতি কিন্তু আরো জটিল হয়ে উঠত। আর এরকম একটা জটিল পরিস্থিতিতে অজিত দোভালকে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো বা SIB প্রধান হিসাবে মিজোরামে পাঠানো হয়। অজিত দোভাল মিজোরামে পৌঁছানোর পর 1 সপ্তাহের মধ্যে তিনি সমস্ত ছোট থেকে ছোট ইনফরমেশন সংগ্রহ করতে শুরু করেন এবং জানতে পারেন যে এই 7 জন কমান্ডার এবং লাল ডেঙ্গার মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছে এবং ওই 7 কমান্ডার মিয়ানমারের পার্বত্য অঞ্চলে তাদের আলাদা ঘাঁটি পর্যন্ত স্থাপন করে নিয়েছে। এটা জানতে পেরে অজিত দোভাল স্পাই এজেন্ট হিসাবে ওই পার্বত্য এলাকায় প্রবেশ করেন এবং ধীরে ধীরে তিনি ওই 7 কমান্ডারের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তাদের বিশ্বাস অর্জন করে ফেলেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে অজিত দোভাল প্রতিদিন তাদের সঙ্গে মদ পর্যন্ত খেতে শুরু করেন। এমনকি একদিন অজিত দোভাল তাদেরকে নিজের বাড়িতে ডেকে পার্টি পর্যন্ত করেন এবং তাদেরকে শুকরের মাংস খাওয়ান। বিষয়টা এতটাই গোপনীয় ছিল যে এমনকি অজিত দোভালের স্ত্রী পর্যন্ত
পর্যন্ত জানতেন না যে যাদের জন্য তিনি খাবার রান্না করছেন তারা আসলে কারা। এখন এরকম একটা ঘনিষ্ঠ অবস্থায় অজিত দোভাল ওই 7 কমান্ডারকে বোঝাতে চেষ্টা করেন যে তাদের ভারত সরকারের সঙ্গে কথা বলা উচিত। তিনি বলেন, যদি আপনারা অস্ত্র ত্যাগ করে ভারত সরকারের সঙ্গে কথা বলেন এবং কথা বলে বিষয়টা মিটিয়ে নেন, তাহলে মিজোরামকে একটা আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করা হবে এবং আপনাদের প্রত্যেককে কিন্তু মিজোরামের মন্ত্রী বানানো হবে। পাশাপাশি আপনাদের দাবি মতো মিজো মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোরও সমাধান করা হবে। কিন্তু যদি আপনারা এই শর্তে রাজি না হন, তাহলে ভারত সরকার সেনা অভিযান করবে, আর সেনা অভিযান হলে আপনাদের বেঁচে থাকার তেমন কোনো সম্ভাবনা কিন্তু নেই। এইভাবে 1972 থেকে 1974 সাল পর্যন্ত অজিত দোভাল ধারাবাহিকভাবে তাদেরকে বোঝাতে থাকেন এবং 7 জন কমান্ডারের মধ্যে 6 জনই কিন্তু ভারত সরকারের সঙ্গে কথা বলতে রাজি হয়ে যান। এর ফলে লালডাঙ্গা দুর্বল হয়ে পড়ে এবং বাধ্য হয়ে তিনি ভারতের সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন। এরপরে মিজোরাম একটা পৃথক রাজ্য হিসেবে গঠিত হয় এবং লালডাঙ্গা সেই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীও হন। মিজোরামের অভিযান শেষ করে সফল অজিত দোভাল দিল্লিতে ফেরেন, কিন্তু সেই সময় আবার ইন্দিরা গান্ধী সিকিম নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন, কারণ সিকিম তখন পুরোপুরিভাবে আমেরিকার নিয়ন্ত্রণে চলে যেতে বসেছিল। এখানে বলে রাখি যে সিকিম তখনও ভারতে যোগ দেয়নি। সিকিমে তখন একটা রাজবংশ রাজত্ব করছিল, যাদের রাজাকে বলা হতো চোগিয়াল। সিকিমের তৎকালীন রাজা পলদেন চোগিয়াল সেই সময় যুক্তরাষ্ট্রের হানি ট্যাপে পড়ে গেছিল। আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট হোপ কুকের সঙ্গে তার বিবাহ হয় এবং হোপ কুক, যিনি একজন সিআইএ এজেন্ট ছিলেন, তিনি সিকিমের রানী হয়ে যান। আর এরপরে সিকিম আমেরিকার নির্দেশ মতো চলতে শুরু করে এবং একরকম ভাবে সিকিম আমেরিকার নিয়ন্ত্রণেই চলে যায়। আর এরকম পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী রয়ের প্রধান আরএন কাউকে সিকিমের বিষয়ে দায়িত্ব দিলে তিনি অজিত দোভালকে সিকিমে পাঠান। অজিত দোভাল এই দায়িত্ব নেওয়ার পরে সিকিমের রাজার ক্ষমতাকে কমিয়ে রাজতন্ত্রকে শেষ করে সিকিমে ভারতপন্থী সরকার গঠন করার লক্ষ্যে কাজ করতে শুরু করেন। আর এজন্য তিনি সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতা কাজী দর্জির সঙ্গে কথা বলে গোটা সিকিম জুড়ে তাকে ফেমাস করবার জন্য ফান্ডিং শুরু করেন। দর্জি সিকিমের মানুষের অধিকারের প্রশ্নে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং সিকিমের মানুষের দাবি দাওয়াকে তুলে ধরতে থাকেন। ফলে কিছুদিনের মধ্যেই স্থানীয় জনগণ সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতা কাজী দর্জিকে সমর্থন করতে শুরু করে এবং কাজী দর্জি লোকজনের সমর্থন লাভ করে রাজাকে চাপ দিয়ে সিকিমের নির্বাচন আয়োজন করতে বাধ্য করেন এবং নির্বাচনে জয়ী হয়ে কাজী দর্জি সিকিমের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং অজিত দোভালের পরিকল্পনা অনুযায়ী কাজী দর্জি প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই ইন্দিরা গান্ধীকে একটা চিঠি লিখে সাহায্য চান। চিঠিতে তিনি বলেন যে রাজা সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নিচ্ছে আর এর ফলে সিকিমের পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এরপরে ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়ে রাজা এবং তার প্রাসাদকে দখল করে নেয়। এরপরে অজিত দোভাল সিকিমের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে আনলে সেখানে একটা গণভোট অনুষ্ঠিত হয়, যে গণভোটে সিকিমের 97% মানুষ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিলে সিকিমের সংবিধানের 36তম সংশোধনীর মাধ্যমে 1975 সালের 16ই মে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং অজিত দোভালের প্রতিশ্রুতি অনুযায়ী কাজী দর্জি সিকিমের মুখ্যমন্ত্রী হন। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে সিকিম ভারতীয় নিয়ন্ত্রণে চলে এলে সিআইএর এজেন্ট রাজাকে ডিভোর্স দিয়ে আমেরিকায় ফিরে যায়। আর অজিত দোভাল মিজোরাম এবং সিকিমে একের পর এক সফলভাবে কাজ করার জন্য রাষ্ট্রপতির দেওয়া পুলিশ পদক লাভ করেন। সাধারণত পুলিশ সার্ভিসে 14 বছর সার্ভিস করার পরেই এই পদক দেওয়া হয়, কিন্তু অজিত দোভালকে তার অসাধারণ কৃতিত্বের কারণে মাত্র 7 বছরেই কিন্তু এই পদক দিয়ে দেওয়া হয়। এই দুই ঘটনার পরে অজিত দোভালকে পাকিস্তানে পাঠানো হয় এবং এই সময় পাকিস্তান ফ্রান্স এবং চীনের সাহায্যে পারমাণবিক পরীক্ষা শুরু করেন। তবে কিছুদিনের মধ্যেই ভারতের কূটনৈতিক তৎপরতায় ফ্রান্স সরে গেলে তখন পাকিস্তানি কর্মকর্তারা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্থাপন করে পারমাণবিক পরীক্ষার পরিকল্পনা শুরু করেন। যখন ইন্দিরা গান্ধী জানতে পারেন যে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা করতে যাচ্ছে, তখন তিনি র এবং আইবির কর্মকর্তাদেরকে ডেকে নির্দেশ দেন, পাকিস্তান কি করছে খবর নাও এবং যেভাবেই হোক না কেন পাকিস্তানের পরমাণু গবেষণাকে থামানোর চেষ্টা করো। এরপরে ভারতের গোয়েন্দা সংস্থা পাকিস্তান এবং চীনে গুপ্তচর পাঠাতে শুরু করে এবং এই সময় অজিত দোভালকে কিন্তু পাকিস্তানে ইন্ডিয়ান হাই কমিশনে
ফার্স্ট সেক্রেটারি হিসাবে পাঠানো হয়। তখন পাকিস্তানে খান রিসার্চ সেন্টারে পারমাণবিক প্রকল্পের কাজ চলছিল। অজিত দোভাল সেখানে ভিক্ষুকের ছদ্মবেশে ঘুরে বেড়াতে শুরু করেন এবং খান রিসার্চ সেন্টারের বাইরের যে সেলুনে পাকিস্তানের পরমাণু গবেষকরা চুল দাড়ি কাটতে আসতো, সেখান থেকে চুল সংগ্রহ করে ভারতে পাঠিয়েছিলেন এই অজিত দোভালই। যে চুল পরীক্ষা করে সেই চুলে পারমাণবিক বিকিরণ খুঁজে পাওয়ার পরে ভারত নিশ্চিত হয় যে ওখানে পারমাণবিক পরীক্ষাই চলছে। এই পুরো বিষয়টা অবশ্য আমি আমার রয়ের এই ভিডিওটাতে আলোচনা করেছি। ওই ভিডিওটা দেখেছেন আশা করব, না দেখলে ওই ভিডিওটা দেখবেন, ওখানে আমি বিস্তারিতভাবে এই বিষয়টা ব্যাখ্যা করে বলেছি। যাই হোক, মুসলিম ছদ্মবেশে অজিত দোভাল পাকিস্তানে প্রায় 6-7 বছর ছিলেন এবং সেই সময় তিনি দুইবার ধরা পড়তেও কিন্তু বেঁচে যান। একবার ইসলামাবাদের আউলিয়া মাজারে একজন সুফি তাকে আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেছিলেন যে মুসলিমদের কিন্তু কখনো কানে ফুটো করা হয় না, তো আপনার কানে ফুটো কেন? যদিও সেই সুফি নিজেও রয়ের এজেন্টই ছিলেন, তাই তিনি অজিত দোভালকে পরামর্শ দেন যে অবিলম্বে যেন অজিত দোভাল এই কানের ফুটোটা প্লাস্টিক সার্জারি করে বন্ধ করে নেন। আরেকবার কাওয়ালি গান শুনতে যাওয়ার সময় একজন লোক তাকে বলেছিলেন তোমার নকল দাড়িটা যে কোনো সময় কিন্তু খুলে পড়তে পারে। যদিও সেবারও তিনি ধরা পড়েননি, মানে ধরা পড়তে বেরিয়ে গেছিলেন। যাই হোক, 6-7 বছর পাকিস্তানে থেকে তিনি নানান ব্যাপারে ভারতকে নানান গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করতে থাকেন। যাই হোক, এই সময়ে ভারতে অন্য রকমের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অপারেশন ব্লু স্টারের পরে পাঞ্জাবে গোল্ডেন টেম্পলের যে পরিমাণ ক্ষতি হয়েছিল তাতে শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। এই বিষয়টা আপনারা অনেকেই জানেন। কিন্তু তার অনেকদিন পরে 1988 সালে আবারও কিন্তু একটা গুরুতর ঘটনা ঘটে যায় এই গোল্ডেন টেম্পলে। অপারেশন ব্লু স্টারের সময় যেমন সশস্ত্র বিদ্রোহীরা গোল্ডেন টেম্পলে প্রবেশ করেছিল, ঠিক তেমনই ভাবে 1988 সালে খালিস্তানি কমান্ডো ফোর্স, ভিন্দেলওয়ালা টাইগার ফোর্স এবং বাব্বার খালসা সংগঠনের সশস্ত্র বিদ্রোহীরা গোল্ডেন টেম্পলের রুম নাম্বার 14তে কিন্তু প্রবেশ করে। এবার বিদ্রোহীরা জানতো যে সরকারের পক্ষে মন্দিরের ভেতরে অভিযান চালানো সম্ভব নয়, কারণ আগের বারের অপারেশনের পরিণতি অত্যন্ত মারাত্মক হয়েছিল। ইন্দিরা গান্ধী খুন হয়ে যান, কংগ্রেসের অনেক ক্ষতি হয়ে যায়। তাই সেই সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কিন্তু আর একবার সেই একই ভুল করতে চাননি। রাজীব গান্ধী বলেছিলেন যে কোনো উপায়ে গোল্ডেন টেম্পলের ভেতরে ঢুকে বিদ্রোহীদেরকে বের করে আনতে হবে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে, তবে কেউ মন্দিরে প্রবেশ করবে না এবং কখনোই ওই বিদ্রোহীদেরকে আক্রমণও করবে না। যখন এই সমস্ত ঘটছিল তখন অজিত দোভাল কিন্তু পাকিস্তানে ছিলেন। জরুরি ভিত্তিতে অজিত দোভালকে ভারতে ফেরানো হয় এবং এই পুরো অভিযানের দায়িত্ব দেওয়া হয় কেপিএস গিল এবং অজিত দোভালের ওপরে, এবং অজিত দোভাল এবং কেপি গিলের নেতৃত্বেই শুরু হয় অপারেশন ব্ল্যাক থান্ডার। সিআরপিএফরা তখন গোল্ডেন টেম্পলকে ঘিরে রেখেছিল, তবে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে তারা কিন্তু জানতো না। এই সময়ে অজিত দোভাল রিস্কাওয়ালার ছদ্মবেশ ধারণ করে গোল্ডেন টেম্পলের আশেপাশে ঘুরে বেড়াতে শুরু করেন এবং মন্দিরের চারপাশের সমস্ত ছোট ছোট তথ্য সংগ্রহ করতে শুরু করেন। কিছুদিন পরে তিনি বুঝতে পারেন যে গোল্ডেন টেম্পলের ভেতরে না গিয়ে এই অভিযানকে সফল করা কোনোভাবেই সম্ভব নয়, কারণ বিদ্রোহীরা মন্দিরের মধ্যে ঠিক কোথায় আছে সেটা কিন্তু জানা যাচ্ছিল না। এখন পাকিস্তানে থাকার কারণে তার উর্দু ভাষার উপরে দক্ষতা এবং উচ্চারণ একেবারে পাকিস্তানিদের মতোই সাবলীল ছিল। তাই তিনি মন্দিরের ভেতরে ঢুকে বিদ্রোহীদের সঙ্গে কথা বলেন এবং জানান যে তিনি পাকিস্তানের আইএসআই এর একজন এজেন্ট এবং তাদের সাহায্য করবার জন্যই পাকিস্তান থেকে তাকে পাঠানো হয়েছে। একাধিক বিষয়ে আলোচনা করে তিনি বিদ্রোহীদেরকে কনভিন্স করতে সক্ষম হন যে তিনি পাকিস্তান থেকেই এসেছেন এবং তিনি পাকিস্তানের আইএসআই এরই একজন এজেন্ট। ভিতরে গিয়ে তিনি বিদ্রোহীদেরকে বলেন যে ভারতীয় সেনারা কোথায় কোথায় অবস্থান করছে এবং ভারত সরকার ঠিক কতটা ভয় পেয়ে রয়েছে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বলে কিন্তু তিনি বিদ্রোহীদের আস্থা অর্জন করেন। আর তার এই তথ্য পেয়ে বিদ্রোহীরা খুশি হয় এবং বিদ্রোহীদের সব সন্দেহ দূর হয়। তারা মনে করেছিল যে অজিত দোভাল মন্দিরের বাইরে থেকে ইনফরমেশন পাঠাচ্ছে, যে ইনফরমেশনে তাদের সুবিধাই হবে। এবং এরপরে অজিত দোভাল বাইরে এসে দিল্লিকে বলেন যে অবিলম্বে এনএসজি কমান্ডারদেরকে পাঠাতে। রাতেই IL-76 প্লেনে এনএসজি কমান্ডাররা অমৃতসরে এসে পৌঁছন। তারা পুলিশের ইউনিফর্মে আসেন এবং সিআরপিএফদের বদলে স্বর্ণ মন্দিরকে ঘিরে থাকার দায়িত্ব নেন। এরপরে অজিত দোভাল এনএসজি টিমকে মন্দিরের ভেতরে বিদ্রোহীদের অবস্থান, তাদের সংখ্যা, তাদের নেতা, তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেন এবং এরপরে অজিত দোভাল
মন্দিরের বিদ্যুৎ এবং জলের সংযোগকে বন্ধ করে দেন। এমনিতেই মন্দিরের ভেতরে কিন্তু তখন অত্যাধিক গরম ছিল। যাই হোক, অজিত দোভালের এনএসজি কমান্ডোদেরকে বলে রাখেন যে বিদ্রোহীরা জল খেতে বাইরে বের হলেই তাদের লক্ষ্য করে যেন গুলি চালানো হয়। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে 15ই মে তারিখে বিদ্রোহীদের শীর্ষ কমান্ডার জগির সিং জল খেতে রুমের বাইরে আসেন এবং মুহূর্তের মধ্যে এনএসজি স্নাইপাররা তাকে গুলি করে হত্যা করেন। জলের অভাব, বিদ্যুৎ না থাকার কারণে তীব্র গরমের মধ্যে এমনিতেই বিদ্রোহীরা চাপে ছিল, আর তার ওপরে তাদের নেতা মারা যাওয়ার পরে ভিতরে থাকা বিদ্রোহীদের মনোবল কিন্তু চূড়ান্তভাবে ভেঙে পড়ে। আর এই সময় অজিত দোভাল আবারও স্বর্ণ মন্দিরের ভেতরে গিয়ে বিদ্রোহীদেরকে বলেন যে এই মুহূর্তে বেস্ট ডিসিশন হবে আত্মসমর্পণ করা, এবং বহুবার আলোচনা করার পরে অজিত দোভাল বিদ্রোহীদেরকে কিন্তু আত্মসমর্পণ করাতে রাজি করে ফেলেন। 18ই মে সব বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। বুঝতেই পাচ্ছেন, অস্ত্র ছাড়া এতগুলো বিদ্রোহীকে আত্মসমর্পণ করানোটা অত্যন্ত কঠিন একটা কাজ ছিল, এবং অজিত দোভালের 2-3 বার মন্দিরের ভেতরে যাওয়াটাও কিন্তু কম রিস্কি কিছু ছিল না। যে কোনো অবস্থায় কিন্তু তিনি মারা যেতে পারতেন। তাই এতটা ঝুঁকি নিয়ে পুরো অপারেশনটি সফলভাবে সম্পন্ন করতে পারার জন্য অজিত দোভাল কিন্তু সারা দেশ জুড়েই ব্যাপকভাবে প্রশংসিত হন। এই অভিযানের পর অজিত দোভালকে 1992 সালে লন্ডনে ভারতীয় দূতাবাসে পাঠানো হয়। সেখানে তিনি দীর্ঘ সময় কাটিয়ে ভারতকে বিভিন্ন অপারেশনে সাহায্য করেন। অন্যদিকে 1998 সালে ভারত সরকার পরিবর্তিত হয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসে, এটা আপনারা অনেকেই জানেন। এর 1 বছর পরে 24শে ডিসেম্বর 1999 ভারতীয় এয়ারলাইন্সের IC-814 প্লেন নেপাল এয়ারপোর্ট থেকে দিল্লি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে হরকত উল মুজাহিদিন নামক সন্ত্রাসী গোষ্ঠীর 5 পাকিস্তানি সন্ত্রাসী প্লেনটাকে হাইজ্যাক করে নেয়। প্লেনে তখন প্রায় 170 থেকে 180 জন যাত্রী ছিল। প্রথমে সন্ত্রাসীরা প্লেনটাকে কোথায় নিয়ে যাবে সে ব্যাপারে নিশ্চিত ছিল না। প্রথমে তারা পাইলটকে পাকিস্তানে যাওয়ার নির্দেশ দেয়, তবে পরে আফগানিস্তানের কান্দারে নিয়ে গিয়ে নামায়। আর এই খবরটা কিন্তু আগুনের মতো ওয়ার্ল্ড মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভারত সরকার তখন ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা AR ঘনশ্যামকে কান্দাহারে পাঠায়। সন্ত্রাসীরা AR ঘনশ্যামকে হুমকি দিয়ে বলে যে ভারত সরকার এখনই একটা আলোচনা করার জন্য দল পাঠাক, যাতে তারা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে পারে। তখন ভারত সরকার দ্রুত একটা 7 সদস্যের আলোচক দলকে গঠন করে কান্দাহারে পাঠায়, এবং এই দলে অজিত দোভালকে অন্তর্ভুক্ত করা হয়। এই দল কান্দাহারে পৌঁছানোর পরে অজিত দোভাল কিন্তু আলোচনা শুরু করেন। বারবার আলোচনায় সন্ত্রাসীরা তাদের দাবি বারবার পরিবর্তন করতে থাকলে অজিত দোভাল তাদেরকে বলেন তারা যেন একটা সুনির্দিষ্ট কিছু দাবি জানায়, না হলে কিন্তু পরিস্থিতি আসলে ভালোর চেয়ে খারাপই হবে। এরপরে সন্ত্রাসীরা তাদের দাবি একটা কাগজে লিখে প্লেনের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কাগজে লেখা ছিল যে ভারতের কারাগারে আটকে থাকা 36 জন সন্ত্রাসীকে মুক্তি দেওয়া এবং $200 মিলিয়ন প্রদান করতে হবে তাদেরকে। শুরুতে এই দাবি প্রত্যাখ্যান করা হয়, তবে বাস্তবে কিন্তু এই সময় ভারত সরকার ভীষণ চাপে ছিল, কারণ যাত্রীদের পরিবার এবং মিডিয়া একযোগে কিন্তু সরকারকে চেপে ধরেছিল। এখন যদি ভারত সেই সময় কোনো মিলিটারি অভিযান চালানোর পরিকল্পনা করত, তবে ভারতকে পাকিস্তানের আকাশসীমাকে ব্যবহার করতে হতো, যেটা আরো বেশি ঝুঁকির ব্যাপার ছিল। তাছাড়া আফগানিস্তানের লোকজনও কিন্তু এর মধ্যে ইনভলভ ছিল। সেক্ষেত্রে ভারতের মিলিটারি অভিযানের পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি ছিল, এবং জঙ্গিরা কিন্তু সেক্ষেত্রে পুরো প্লেনটাকেই উড়িয়ে দিতে পারত, যার ফলে সমস্ত যাত্রীর প্রাণ চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এই রকম একটা পরিস্থিতিতে কোনো সমাধান সূত্র বের হওয়া তো সম্ভব ছিল না। তাই অজিত দোভাল বহু আলোচনার পরে সন্ত্রাসীদেরকে রাজি করাতে সক্ষম হয় যে 36 জনের জায়গায় 3 জন সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হবে, এবং সন্ত্রাসীরা রাজি হলে অজিত দোভাল 3 সন্ত্রাসীর বিনিময়ে যাত্রীদেরকে কিন্তু মুক্ত করে নেন। তবে এই ব্যাপারটা কিন্তু ভারতের ক্ষেত্রে একটা বড় পরাজয়ই ছিল। এই ঘটনার পর অজিত দোভালের পরামর্শে জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে মাল্টি এজেন্সি সেন্টার, জয়েন্ট টাস্ক ফোর্স অফ ইন্টেলিজেন্স, এই দুটো কিন্তু অজিত দোভালের সুপারিশ ক্রমেই গঠন করা হয়েছিল। এই সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু 1998 সালে বিজেপি সরকার শাসন শুরু করার পরে দিল্লির অলিন্দে কথা শুরু হয় যে অজিত দোভাল যেহেতু LK আদবানির ঘনিষ্ঠ, তাই তিনি সিনিয়র অফিসারদেরকে টপকে সরাসরি LK আদবানিকে রিপোর্ট করছেন। এবং সত্যি কথা বলতে কি, এই সময় কিন্তু অজিত দোভাল বিজেপির অনেক বড় বড় নেতার ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। LK আদবানির ঘনিষ্ঠ ছিলেন, এটাও সত্যি। এই ঘনিষ্ঠতা দেখে অন্যান্য সিনিয়র কর্মকর্তারা এবং তৎকালীন বিরোধী কংগ্রেস নেতারা অজিত দোভালের প্রতি কিন্তু মোটেও হ্যাপি ছিল না। আর তাই
পরবর্তীতে যখন কংগ্রেসের শাসনামল শুরু হলো, সেই কংগ্রেসের শাসনামলে রয়ের চিফ নির্বাচন করার সময় অজিত দোভালের নাম তালিকার শীর্ষে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে সোনিয়া গান্ধীর নির্দেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিজেশ মিশ্রের সুপারিশের ফলে সেই নিয়োগ কিন্তু স্থগিত হয়ে যায়। মানে অজিত দোভাল কিন্তু রয়ের চিফ হতে পারেন না। শুধু তাই নয়, কংগ্রেসের শাসনামলে তাকে ইনঅ্যাক্টিভও করে রাখা হয়। এতে অজিত দোভাল ভীষণ আহত হন। মূলত এই সময় থেকেই অজিত দোভালের সাথে কংগ্রেসের শত্রুতা শুরু হয় এবং পরবর্তীতে এইভাবেই 2005 সালে ইনঅ্যাক্টিভ অবস্থায় অজিত দোভাল কিন্তু অবসর গ্রহণ করেন। এরপরে 2008 সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত দোভালকে গুজরাটে আমন্ত্রণ জানান এবং তাকে গুজরাটে পুলিশ এবং গোয়েন্দা ট্রেনিং এর জন্য একটা ইউনিভার্সিটি খোলার প্রস্তাব দেন। তখন থেকেই অজিত দোভাল নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করতে শুরু করেন এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এর 1 বছর পরে 2009 সালে অজিত দোভাল আরএসএস এর একনাথ রানাডের সঙ্গে দেখা করেন। একনাথ রানাডে তামিলনাড়ুতে তখন বিবেকানন্দ কেন্দ্র নামক একটা সংস্থা পরিচালনা করতেন। অজিত দোভাল তখন একনাথ রানাডের সংস্থার সহায়তায় বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেন। এই বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল। এই থিঙ্ক ট্যাঙ্কের উদ্দেশ্য ছিল জাতীয় নিরাপত্তা, কূটনীতি এবং গ্লোবাল বিষয় নিয়ে গবেষণা এবং বিশ্লেষণ করা এবং ভারতকে একটা শক্তিশালী এবং নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। নরমালি এই ফাউন্ডেশন বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার আয়োজন করত। এই সময় বিবেকানন্দ ফাউন্ডেশনের আর একটা শাখা সংগঠন ছিল যার নাম ইন্ডিয়া ফাউন্ডেশন। এই ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্য ছিলেন রাম মাধব, নির্মলা সীতারামন, সুরেশ প্রভু প্রমুখ, যারা পরবর্তীতে কিন্তু মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পাবেন। এই সব কিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু 2011 সালে বিবেকানন্দ ফাউন্ডেশন ইন্ডিয়ান ব্ল্যাক মানি অ্যাব্রেড ইন সিক্রেট ব্যাংকস অ্যান্ড ট্যাক্স হেভেন নামের একটা রিপোর্ট প্রকাশ করেন এবং এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু সারা ভারত জুড়ে শোরগোল পড়ে যায়। অজিত দোভাল এই রিপোর্টটা কংগ্রেসের কাছে জমা না দিয়ে বিরোধী দল বিজেপির কাছে জমা দেয় এবং এই রিপোর্ট জমা দেওয়ার পরে তারা এই বিষয়ে দুটো সেমিনারও আয়োজন করে, যেখানে বাবা রামদেব, আন্না হাজারে, অরবিন্দ কেজরিওয়াল, কিরণ বেদি, সুব্রমণিয়াম স্বামী, এই সমস্ত ব্যক্তিত্বরা উপস্থিত ছিল। এরপরে আমরা জানি যে 2011 সালের এপ্রিল মাসে আন্না হাজারে এবং অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন এবং সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এটি এত বড় আকার ধারণ করেছিল যে কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হয় এবং পরবর্তীতে আমরা সবাই জানি বিজেপি সরকার, মানে নরেন্দ্র মোদী সরকার কিন্তু ক্ষমতায় আসে। বিজেপি ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী অজিত দোভালকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন এবং বিবেকানন্দ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা, মানে নির্মলা সীতারামন, সুরেশ প্রভু, এরা কিন্তু সবাই গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে আসীন হন। অজিত দোভাল এনএসএস হিসাবে নিয়োগ পাওয়ার পর 2014 সাল থেকে আজকের দিন পর্যন্ত কিন্তু একই পদে রয়েছেন এবং কম বেশি আপনারা সবাই জানেন যে 2005 সাল পর্যন্ত চাকরি জীবনে তিনি যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই অভিজ্ঞতা আজকের ভারতের শত্রুদেরকে নিকেশ করবার জন্য কতটা সহায়ক হয়েছে। ইনফ্যাক্ট এখানে একটা কথা বলে রাখা দরকার যে তিনি তার পজিশনে জয়নিং এর সাথে সাথেই ইরানে একটা বড় মিশনে গিয়েছিলেন যখন আইসিস ইরাকে ছড়িয়ে পড়েছিল এবং 46 জন ভারতীয় নার্সকে কিন্তু তারা হোস্টেজ বানিয়ে রেখেছিল ইরাকে। আপনারা মনে করতে পারবেন যে 1998 সালের কান্দাহার বিমান হাইজ্যাকের সময় তার একটা আক্ষেপ ছিল, আর তাই অজিত দোভাল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে খুব দ্রুত এবং খুব দক্ষতার সাথে সেই 46 জন নার্সকে কিন্তু নিরাপদে উদ্ধার করেন এবং খুব দ্রুত ভারতে ফিরিয়ে আনেন। এরপরে 18 সেপ্টেম্বর 2016-তে যখন উড়ি হামলা হয়েছিল, সেখানে আমাদের 19 জন সৈন্য শহীদ হয়েছিল, যে ঘটনা আমাদের 26/11 সন্ত্রাসী হামলার কথা মনে করিয়ে দিয়েছিল, যখন পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতে লুকিয়ে নিরাপদ মানুষকে হত্যা করতে শুরু করেছিল। মনে পড়ছে 26/11 মুম্বাই হামলার পরে ভারত ইউএনএ আর আমেরিকার কাছে নালিশ জানাতে গেছিল, কারণ তখন কিন্তু অজিত দোভাল পিকচারে ছিল না, তখন কিন্তু নরেন্দ্র মোদীও আমাদের পিএম ছিল না। সেটা একটা অন্য ভারত ছিল, দুর্বল ভারত, যার রিয়াকশনটাও মিনমিনেই ছিল। আপনাদের অভিজ্ঞতা থাকবে। আর অন্যদিকে 18 সেপ্টেম্বর 2016-তে যখন উড়ি হামলা হলো, আজকের এই নতুন ভারত, শক্তিশালী ভারত 10 দিন পরেই পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানের সন্ত্রাসী লঞ্চ প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক করে। মনে পড়ে উড়ি সিনেমার সেই বিখ্যাত ডায়লগ, হাউ ইজ দ্য জোশ।
আসলে অজিত দোভাল তার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে শিখেছিলেন যে শুধু দেশ রক্ষাই নয়, কখনো কখনো শত্রুর বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করাটাও প্রয়োজন, যাতে শত্রুরা ভারতের ভয়ে চুপসে থাকে। অজিত দোভালের আমলেই নেশন হিসেবে আমরা শিখেছি যে অফেন্স ইজ দি বেস্ট ডিফেন্স। যাই হোক, এরপর 2015 সালে মণিপুরে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ ওয়েস্টার্ন সাউথ ইস্ট এশিয়ার সেপারেটিস্টরা যখন ভারতীয় সেনাবাহিনীর 18 জন সেনাকে মেরে ফেলে, আর তখন কিন্তু অজিত দোভাল সেই কাউন্টার টেরোরিজমের অপারেশন যেটা হয়েছিল সেটাকেও নেতৃত্ব করেন। সেই সময় কিন্তু অজিত দোভাল একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিকে ব্যবহার করেন। প্রথমে তিনি মায়ানমার আর্মিকে ভারতের সাইডে নিয়ে আসেন আর প্ল্যান বানান যে প্রথমে মায়ানমার আর্মি টেরোরিস্টদেরকে ভারতের সীমান্তের দিকে ঠেলে দেবে এবং তারপরে বাকি কাজটা ভারতের সেনাবাহিনী করে নেবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে মিলিটারি অ্যাকশনের সঙ্গে ডিপ্লোমেসিকে মিক্সড করে ব্যবহার করেছিলেন তিনি। যে একই কাজটা কিন্তু অজিত দোভাল কেরালায় 30 থেকে 40 বছর আগে একবার করেছিলেন। একইভাবে 2019 সালে জম্মু কাশ্মীর থেকে যখন 370 নম্বর ধারাকে বাতিল করা হয়েছিল, তার পেছনেও কিন্তু অজিত দোভালের বড় অবদান রয়েছে। একটু মনে করুন কিছু লোক যারা বলেছিল যে সাহস থাকলে 370 নম্বর ধারা বাতিল করে দেখাও, কিন্তু মনে রাখবেন যখন আর্টিকেল 370কে তুলে দেওয়া হয়েছিল তখন কাশ্মীরে কোনো দাঙ্গা, কোনো পাথর ছোড়া, কোনো সন্ত্রাসী হামলা কিন্তু হয়নি। যেটুকু হল্লা হয়েছিল সেটা কিন্তু কাশ্মীরের বাইরে শাহিনবাগে হয়েছিল। কাশ্মীর শান্তিপূর্ণ ছিল কারণ এই পরিস্থিতি অজিত দোভাল আগে থেকেই অনুমান করে নিয়েছিলেন এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিকল্পনার কিন্তু কয়েক মাস আগে থেকেই তিনি রীতিমতো শুরুও করে দিয়েছিলেন। পুরো পাথর ছোড়া নেটওয়ার্ক এবং বিচ্ছিন্নতাবাদীদের নেটওয়ার্কে কিন্তু লকডাউনের আগে বন্ধ করা হয়েছিল। তখন কেউ টেরই পায়নি যে কাশ্মীরে আসলে কি ঘটতে যাচ্ছে। অতএব কোনো বিচ্ছিন্নতাবাদী, কোনো পাথর নিক্ষেপকারী, কোনো সন্ত্রাসী কিন্তু সময়ই পায়নি কোনো পাল্টা প্ল্যান সংগঠিত করার। আর এই পুরো গোয়েন্দা অপারেশনের দায়িত্বে যিনি ছিলেন তিনি হচ্ছেন স্বয়ং অজিত দোভাল। এরপরে 2019 সালে পুলওয়ামা হামলায় আমাদের 40 জন শহীদ যখন নিহত হয়েছিল, তারপরের যে অপারেশন সেটাতেও কিন্তু অজিত দোভাল ইনভলভ ছিলেন। অজিত দোভালের নীতি কিন্তু খুব স্পষ্ট, শুধু ভারতকে রক্ষা করাই যথেষ্ট নয়, ভারতের ওপরে আক্রমণকারীদের ঘরে ঢুকে হত্যা করাটাও কিন্তু সমান জরুরি। আর এই নীতির ওপরে ভর করেই ভারত 2019 সালে বালাকোটের এয়ার স্ট্রাইক করে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসী শিবিরে বিমান হামলা করে। যদিও দুর্ভাগ্যবশত আমাদের পাইলট অভিনন্দন সেখানে ক্র্যাশড হয়ে যায়, অবশ্য তাকেও কিন্তু আমরা পরবর্তীতে অক্ষত অবস্থাতেই ভারতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। যদি এই সময়ে পুরনো ভারতের সরকার থাকতো, আমি বলতে চাই না অভিনন্দনের বিনিময়ে হয়তো আরো 4-5 জন সন্ত্রাসীকে মুক্তি দিতে হতো আমাদের, কিন্তু এবার শান্তিপূর্ণভাবে পাকিস্তান কোনো দাবি ছাড়াই অভিনন্দনকে মুক্ত করে দেয়। ইমরান খান অবশ্য এর পুরো কৃতিত্বটা নেওয়ার চেষ্টা করেছিল বটে, কিন্তু আসলে পাকিস্তানিদের পা ভয়ে কাঁপছিল, কারণ এটা ছিল কিন্তু অজিত দোভালের নরেন্দ্র মোদীর নতুন ভারত। একজন অভিনন্দনের জন্য ভারত কিন্তু যুদ্ধ পর্যন্ত ঘোষণা করে দিতে পারত। এই ব্যাপারটা ইমরান খান বুঝেছিল বলেই অভিনন্দনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। যাই হোক, অজিত দোভালের এই ঘরে ঢুকে মারো নীতির বড় উদাহরণ দেখা যাচ্ছে গত এক বছরে ভারতের মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টরা ভারতের বাইরে একে একে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে নিকেশ হয়ে যাচ্ছে। এই খবর আমরা প্রায়শই কিন্তু পাচ্ছি। আজকের দিনে আপনি দেখতে পাবেন যে ভারতের কোনো নিরাপত্তা সংস্থা, সেটা আইবি হোক বা র, ভারতের শত্রুরা এদেরকে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। পাকিস্তানের সন্ত্রাসী, কানাডার খালিস্তানিরা এত যে ভয় পাচ্ছে এর পেছনের কারণ কি জানেন? কারণ স্বয়ং অজিত দোভাল। চাণক্য পণ্ডিত একবার বলেছিলেন, যখন ভারতের শত্রুরা ভারতের অভ্যন্তরে হোক বা বাইরে মৃত্যু ভয়ে পালিয়ে বেড়াবে, কিন্তু তা সত্ত্বেও জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও নিরাপদ থাকবে না, তখন জানবে যে ভারতের নিরাপত্তা ভারত মাতার উপযুক্ত সন্তানের হাতেই আছে। ঢাক ঢাক গুড় গুড় করে নয়, আমার ভালো লাগাটাকে কিন্তু আমি প্রকাশ্যেই বলে দিলাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, নতুন ভারতের এই যে ঘরে ঢুকে মারো নীতি, এই নীতিটাকে কি আপনি সমর্থন করেন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, যেহেতু আমি আর আপনি একজন দায়িত্ববান মানুষ, আর যে কোনো রকমের অঘটন যেহেতু কখনো বলে কয়ে আসে না, তাই যদি আপনিও আমার মতো পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হন, তাহলে পরিবারের আর্থিক সুরক্ষার জন্য খুব অল্প টাকার হলেও একটা টার্ম ইন্স্যুরেন্স করে রাখবেন। এটাই কিন্তু আমার সাজেশন। এখন আপনি কোন টার্ম ইন্স্যুরেন্সটা নেবেন? 51টা।
প্লাস পলিসির সাথে একসাথে কম্পেয়ার করে দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টের লিঙ্কে ক্লিক করুন। আপনার পরিবারের সুরক্ষার কথা মাথায় রেখে দেরি না করে আজই একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখুন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।